নমস্কার। গল্প যখন ভাবাই চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে আবারও স্বাগত। আজকে আমি পড়ে শোনাব শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্প চকদিহির তেনারা। গল্প পাঠে আমি ইন্দু। গল্পটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখলাম। তাহলে শুরু করি আজকের গল্প চকদিহির তেনারা। শীতল তপাদার যখন মুখবেড়ের খালের ঘাটপাড়ে পৌঁছল তখন বেলা প্রায় 3টে। মাঘ মাসের হাড় কাঁপানো হাওয়া বইছে, রোদের রং লালচে মেরে গিয়েছে। বেলা আর বেশিক্ষণ নেই। ঘাটে গুটিকয় যাত্রী জড়সড় হয়ে নৌকোর জন্য হাঁ করে দাঁড়িয়ে আছে। শীতলকেও দাঁড়াতে হলো। ঝাড়া 40 মিনিট দাঁড়িয়ে থাকার পর হেলে দুলে একখানা নৌকো এসে দয়া করে ভিড়লেন। নৌকোয় ওঠার আগে শীতল জিজ্ঞেস করল, মাঝি ভাই, এই নৌকো চকদিহি খেপ মারবে তো? মাঝি বুড়োসুড়ো মানুষ, প্রশ্নটা শুনে বিড়বিড় করে আপন মনে কি একটু বলল। তারপর জিজ্ঞেস করল, চকদিহি যাবেন কেন? সেখানেই যে আমার কাজ। বলে মাঝি একটু যেন ভাবনায় পড়ে গেল। তারপর বলল, তা কাজ থাকলে তো যেতেই হবে, উঠে পড়ুন তাহলে। 5-7টি জড়সড় যাত্রী নিয়ে বড় নৌকোটা রওনা দিল। বেলা ফুরিয়ে আসছে তাড়াতাড়ি। নতুন জায়গা, অন্ধকার হয়ে গেলে অসুবিধেই পড়তে হবে ভেবে শীতল তপাদারের একটু উদ্বেগ হচ্ছিল। সঙ্গে একটা বিছানা আর বাক্স। চাকরিতে জয়েন করতে যাচ্ছে, সেখানকার বিলি বন্দোবস্ত তার জানা নেই। নৌকোটা খানিকক্ষণ বাদে বাদে এ ঘাটে ও ঘাটে ভিড়ছিল। যাত্রীদের সবাই 3 জায়গায় নেমে যাওয়ার পর শীতল একা হলো, সে আর বুড়ো মাঝি। অলস হাতে বৈঠা মারতে মারতে মাঝি বলল, তা চকদিহিতে কে থাকে আপনার? কেউ না, এই নতুন যাচ্ছি। তা কাজটা কিসের চকদিহিতে? একটা প্রাথমিক স্কুলে পড়ানোর চাকরি। তা ভালো, এই সামনেই চকদিহির ঘাট, উঠে পড়ুন। চকদিহির ঘাটে নৌকো ভিড়বার সময় বেশ অন্ধকার ঘনিয়ে উঠেছে। চারদিকে ঝুপসি গাছপালা, লোকজন নেই। কাছে পিঠে বাড়িঘরের চিহ্নও দেখা যাচ্ছে না। তাকে নামিয়ে দিয়েই নৌকোখানা চটজলদি সরে পড়েছে। পথের হদিস জিজ্ঞেস করার মতো কেউ নেই। নিজের অবস্থাটা অনুমান করে ধাতস্থ হতে শীতলের একটু সময় লাগলো। তার বাক্সে একখানা টর্চ আছে, কিন্তু এই অন্ধকারে বাক্স খুলে হাতড়ে হাতড়ে টর্চ বার করা কঠিন। সে খুব ধীরে ঘাট থেকে নাবালবে উপরে উঠল। সে 4-5 দিন আগে একখানা পোস্টকার্ডে পৌঁছনোর দিন তারিখ জানিয়ে দিয়েছিল বটে, কিন্তু চিঠিখানা যে পৌঁছেছে তারই বা ঠিক কি? উপরে এসে সে চারদিক চেয়ে দেখে বেশ দমেই গেল। লোকজন নেই, বাড়িঘর দেখা যাচ্ছে না, কোথাও কোনো আলো চোখে পড়ছে না। সাঁঝবেলাতেই যেন মাঝরাত্রিরের মতো নিঝুম হয়ে গিয়েছে জায়গাটা। তার ওপর প্রচণ্ড শীত, সনসন করে উত্তরে হাওয়া বইছে, এবং ভয়ের কথা চারদিকে বেশ কুয়াশাও ঘনিয়ে উঠেছে। বাক্স বিছানা নিয়ে সে হারা উদ্দেশ্যে কোন দিকে রওনা হবে সেটাই বুঝতে পারছে না। কাছে পিঠে শুধু ঘন গাছপালা আর চাপ ধরা অন্ধকার। চকদিহি গাঁয়ের চিহ্নমাত্রও নেই। মাঝি বেটা কোনো আঘাটায় নামিয়ে দিয়ে গেল কি না কে জানে। রেল স্টেশনে যেমন থাকে, ঘাটে তো আর তেমন জায়গার
নাম লেখা থাকে না। ভরসা এই, পাকা ঘাট যখন আছে তখন কাছে পিঠে লোক বসতিও থাকতেই হবে। দাঁড়িয়ে থেকে লাভ নেই, কপাল ঠুকে সামনে একটু এগিয়ে দেখা দরকার। শীতল সাবধানে খুব ধীরে ধীরে বাঁ বগলে বিছানা আর ডান হাতে বাক্স ঝুলিয়ে রওনা দিল। কিন্তু কুয়াশাটাও এই মৌকায় এমন ঘন হয়ে এলো যে ঠাহর করে পথঘাটের কোনো হদিশ পাওয়ার উপায় রইল না। সেই রসপুরগঞ্জে একটা হালুইকরের দোকানে দুখানা সিঙাড়া আর রসগোল্লা খেয়েছিল। সেসব এখন তল হয়ে গিয়েছে। এখন খিদেটাও চাগার দিচ্ছে খুব। সে বিজ্ঞান পড়েছে, এতকাল ঈশ্বর নেই বলেই বিশ্বাস ছিল। কিন্তু বিপাকে পড়ে মনে পড়ল তার মা খুব মদনমোহনের ভক্ত। সর্বদাই বাবা মদনমোহন নামক একজন দেবতাকে কারণে অকারণে ডাকাডাকি করে থাকেন। বংশীধারী মদনমোহনের বিভিন্ন পটও তাদের ঠাকুরঘরে রয়েছে। শীতলের মনে হলো একবার মায়ের মদনমোহনকে ডেকে দেখলে হয়। আহা, বিজ্ঞান তো আর সব রহস্যই ভেদ করতে পারেনি। বিজ্ঞানকে ছাড়িয়ে নাগাল এড়িয়েও তো অনেক কিছু থাকতে পারে। খুব লজ্জা আর সংকোচের সঙ্গে মদনমোহনকেই হালকা করে একটু ডাকতে চাইছিল শীতল। চারদিকে একটু চোখ বুলিয়ে চোখ বুজে সবে বলেছে ম। ঠিক এই সময় হেঁড়ে গলায় কাছে পিঠেই একটা হাঁক শোনা গেল। আহা, করেন কি করেন কি বলতে বলতেই দুদ্দার করে একটা লোক বাঁ দিক থেকে ধেয়ে এলো। এই দুর্দান্ত শীতেও তার গায়ে একটা গেঞ্জি আর নিম্নাঙ্গে মালকোচা মারা ধুতি ছাড়া কিছু নেই। দিন মশাই, আমার হাতে দিন। স্কুলের মাস্টার মশাই আপনি, মালপত্র বওয়া কি আপনার সাজে? আমরা আছি কি করতে? যাক বাবা, মদনমোহনকে ডাকার আগেই বিপদ উদ্ধার হয়ে গিয়েছিল বলে শীতল নিশ্চিন্দির শ্বাস ফেলে বলল, আমাকে নিতে এসেছেন বুঝি? লোকটা নির্বিকার গলায় বলে, আগে না, তবে এই ঘাটের ধারে প্রায় দিনই হাওয়া খেতে আসি তো। আপনাকে দেখে মনে হলো বিপদে পড়েছেন, তাই আসা। অধমের নাম নীলমণি খাসনবিশ। আমি হলাম গে শীতল তপাদার। স্কুলে আহা, ওসব আমরা জানি। মদন মালর নৌকোয় এলেন, সবই সচক্ষে দেখা। অন্ধকারে এবং ঘন কুয়াশায় লোকটার চেহারা বোঝার উপায় নেই। শুধু আবছা ধুতি আর গেঞ্জিটা বোঝা যাচ্ছে। খুব শক্তপোক্ত লোক, সন্দেহ নেই। নইলে এই কালান্তক শীতে এই সামান্য পোশাকে হাওয়া খেতে জলের ধারে আসত না। গলা খাকারি দিয়ে শীতল বলে, তা নীলমণিবাবু, চকদিহি জায়গাটা কেমন? দিব্যি জায়গা মশাই, দিব্যি জায়গা। চাঁদ সূর্যি ওঠে, গাছপালা আছে, খালধার আছে, বাঁশবন আছে, শ্মশানও আছে, গোরস্থানও আছে। আর চাই কি আপনার? জবাব শুনে একটু দমে গিয়ে শীতল বলল, তা বটে। খানিকক্ষণ চুপচাপ হাঁটার পর শীতল বলল, আমার থাকার ব্যবস্থা কোথায় হয়েছে তা কি জানেন? লোকটা হঠাৎ যেন চমকে দাঁড়িয়ে বলল, তাই তো, এটা তো খেয়াল হয়নি। তাহলে আপনি আমাকে নিয়ে যাচ্ছিলেন কোথায়? লোকটি খুব চিন্তিত হয়ে আমতা আমতা করে বলল, তাও বটে, কোথায় যেন নিয়ে যাচ্ছিলাম ঠিক মনে নেই। তা চলুন, বাঁশবনটা পেরিয়ে সাঁকো অবধি তো আগে আপনাকে পৌঁছে দিই, তারপর যা হোক একটা ব্যবস্থা করে নেবেন।
শীতল ভারী হতাশ হয়ে পড়ল। সাঁকো পেরিয়েই বা সে যাবে কোথায়? নীলমণি খাসনবিশের মাথায় একটু গণ্ডগোল আছে বলেই মনে হচ্ছিল শীতলের। তাই সে আর কথা বাড়াল না। সামনেই বাঁ ধারে বিশাল বাঁশবনের আড়াল পাওয়া যাচ্ছিল। কুয়াশায় ভালো করে বোঝা যাচ্ছিল না। নীলমণি হঠাৎ থেমে বিছানা আর বাক্স তার হাতে ধরিয়ে দিয়ে বলল, আমি চলি আজ্ঞে। আর যাওয়ার উপায় নেই কি না? মেলা কাজ ফেলে এসেছি। গাঁটা কত দূর? বেশি না, সাঁকো পেরোলে পোটাক পথ হবে। বুক ঠুকে চলে যান। অন্ধকারে সাঁকোটা অনুমান করেই পেরোতে হলো শীতলকে। তবে উপায়ও তো নেই। কিন্তু সাঁকো পেরিয়েও সেই একই সমস্যা। সামনে অন্ধকার আর কুয়াশা। কোন দিকে গাঁ, কোথায় আশ্রয়, বুঝবার উপায় নেই। ফের মদনমোহনের কথা মনে এলো শীতলের। এবার আর বাবা মদনমোহনকে না ডেকে উপায় নেই। সে চোখ বুঝে বংশীধারীর ফোটোয় দেখা মুখ স্মরণ করে সবে বলেছে ম। অমনি দুই হ্যাঁচকায় তার হাত আর বগল থেকে বাক্স আর বিছানাটা কে যেন কেড়ে নিয়ে বলল, ঠিক আছে, আমার সঙ্গে আসুন, এগিয়ে দিচ্ছি। আপনি কে? আমি হলুম গে পঞ্চানন হালুই, এই গাঁয়েই বাস। বাঁচালেন মশাই। আপনি কি জানেন কোথায় আমার থাকার ব্যবস্থা হয়েছে? আমার কি জানার কথা? আমি ভাবছিলাম হেড স্যার নিশাপতিবাবুই হয়তো আপনাকে পাঠিয়েছেন আমাকে নিয়ে যেতে। না মশাই, নিশাপতিবাবু আমাকে পাঠাননি, নিজের গরজেই এসে আপনার মাল বইছি। অন্ধকারে ঠাহর করে যা বোঝা যাচ্ছে, লোকটা বেশ লম্বা আর কেঠো চেহারার। গায়ে গরম জামাও আছে বলে মনে হলো। শীতল কুণ্ঠার সঙ্গে বলল, সে কি, আমার মাল বইবার আপনার গরজ কিসের? দিন, ওগুলো আমার হাতেই দিন। ঠিক আছে, খানিকটা এগিয়ে তো দিই। আচ্ছা পঞ্চাননবাবু, এই চকদিহি কেমন গাঁ? অখদ্দে মশাই, অখদ্দে। এসে যখন পড়েছেন হাড়ে হাড়ে টের পাবেন। এখানে বেঁচে সুখ নেই, মোড়ে সুখ নেই, দিনে সুখ নেই, রাতে সুখ নেই। তাই চকদিহি ছাড়া আর জায়গা পেলেন না? শীতল তার মেরুদণ্ড বেয়ে একটা শীতলতর স্রোত নেমে যাচ্ছে টের পেল। গলাটা একটু ঝেড়ে বলল, খুব খারাপ জায়গা নাকি? খুব। তবে হ্যাঁ, বেঁচে থাকার উপর যদি ঘেন্না এসে গিয়ে থাকে, দুঃখে কষ্টে হেঁদিয়ে গিয়ে মরার বাসনা যদি চাগার দিয়ে উঠে থাকে, তাহলে সোজা চকদিহি চলে আসুন। এখানে মরার ব্যবস্থা চমৎকার। গাছে গাছে ফাঁস লাগানো দড়ি ঝুলে আছে, গহীন পুকুর আছে, 20 গোটা গাছের জঙ্গল আছে। সাপ পাবেন, বাঘ পাবেন, কুমির পাবেন। আর খুনে গুন্ডাদের তো এটা স্বর্গরাজ্যই বলা যায়। শীতল শিউরে উঠে বলে, ওরে বাবা, চকদিহি তো সাংঘাতিক জায়গা। লোকটা ভারী আহ্লাদের গলায় বলল, তবে আর বলছি কি, চকদিহি যখন এসে পড়েছেন তখন একটা এসপার ওসপার কিছু ঘটবেই। আচ্ছা পঞ্চাননবাবু, আপনি আমাকে কোথায় নিয়ে চলেছেন? এখনো তো ঘরবাড়ি দেখা যাচ্ছে না। ঘরবাড়ি খুঁজছেন নাকি আপনি? ঘরবাড়ি খুঁজব না তো কি, আমার যে গাঁয়ে পৌঁছনো দরকার, মাথা গুজবার একটা জায়গা দরকার। সারা রাত হেঁটে মরতে তো আসেনি। এই রে, তাহলেই তো মুশকিলে ফেললেন। আমার আবার অন্য কাজেও যেতে হবে।
এই ধরুন আপনার মালপত্র, আর এগিয়ে দেখুন যদি কোনো হিললে হয়। বলেই লোকটা গায়েব হয়ে গেল। এখানকার লোকগুলোর সকলেরই কি মাথায় ছিট আছে? কি বলে আর কি করে তার কোনো ঠিক নেই। পথের মাঝখানে মালপত্র নিয়ে বোকার মতো দাঁড়িয়ে থেকে শীতল ভেবেই পেল না এবার তার কি করা উচিত। না, নাস্তিকতা ফেলে ঠাকুর দেবতাকে না ডাকাডাকি করে আর উপায় নেই। বিপদে আপদেই তো ঠাকুর দেবতাকে দরকার, তাছাড়া তাদের কি দরকার? চোখ বুজে বাবা মদনমোহনের মূর্তিটা আর একবার ঝালিয়ে নিয়ে শীতল ফের যেই বলেছে ম বেঁধে বেঁধে আর এগোবেন না, বলতে বলতে একটা বেটে মতো লোক যেন গাছ থেকেই ঝুপ করে লাফিয়ে পড়ল। গদগদ গলায় বলল, আহা, এত তাড়াহুড়োর কি আছে? স্কুলের নতুন মাস্টার মশাই তো আপনি, শীতল তপাদার তো। যে আজ্ঞে। চলুন, এগিয়ে দিচ্ছি। শীতল এবার ভারী বিরক্ত হয়ে বলে, এগিয়ে দেবার নিকুচি করেছে। এগিয়ে দেবেন মানে? এগিয়ে দিলেই হলো। বলি, জমের দক্ষিণ দৌড়েই যে এগিয়ে দেবেন না তা কি করে বুঝবো বলুন তো? আর দুজনও তো এগিয়ে দিলেন, কিন্তু কোথায় এগিয়ে দিলেন তাই তো বুঝতে পারলুম না। কিন্তু আপনি কে? ভারী মিঠে গলায় লোকটি বলে, আগে আমি হলুম গে নরহরি পতিতুণ্ড। এ গায়ে বহুকালের বাস, যা হয়রান হতে হলো আপনাকে। তা দিন, মালপত্র বয়ে আমি নিয়ে যাচ্ছি আপনাকে। শীতল মাথা নেড়ে বলে, না মশাই, শুধু নিয়ে গেলেই হবে না, জায়গা মতো পৌঁছেও দিতে হবে। আগে সে তো বটেই, তা জায়গা মতো আপনি একরকম পৌঁছেই গিয়েছেন বলে ধরে নিতে পারেন। কাছে পিঠেই চকদিহি, শুধু ডাইনির জলাটা পেরোতে পারলেই হলো। শীতল অবাক হয়ে বলে, চকদিহি এখনো পৌঁছয়নি? বলেন কি মশাই? এই যে নীলমণি খাসনবিশ আর পঞ্চানন হালুই বলে দুটো লোক বলল চকদিহি পৌঁছে গিয়েছি। ওদের কথা ধরবেন না, মুখ্য সূক্ষ্ম চাষাভুষো লোক সব। ওরা চকদিহির ঘাতঘোঁত জানবে কি করে? তা চকদিহির ঘাতঘোঁতটা কি একটু বুঝিয়ে বলবেন? ওহো, ওসব তড়িঘড়ি জানবার দরকারটাই বা কি আপনার? যদি টিকে থাকতে পারেন তাহলে দেখবেন চকদিহি ভারী সরেস জায়গা। মঙ্গলবারের হাটে ভারী সস্তায় ছুরি, ভোজালি, তলোয়ার, চপার কিনতে পারবেন। হারু মুৎসুদ্দির কাছে পিস্তল বন্দুকও পেয়ে যাবেন। সতু কপালির কাছে বোমা বারুদ সের দরে কেনা যায়। শীতল চটে উঠে বলে, ওসব আমার কি দরকার বলুন তো? এ তো ভারী অদ্ভুত জায়গা। তা যা বলেছেন, চকদিহির মঙ্গলা হাটের খুব নাম। জায়গা মন্দ নয়, তবে ওই রোজই দু চারটে লাশ পড়ে আর কি। এইসব ছোটোখাটো ব্যাপার গেরাজ্জি না করলে চকদিহি ভারী সরেস জায়গা। চকদিহির কথা যতই শুনছি ততই মাথা গরম হয়ে যাচ্ছে মশাই, কিন্তু এসে যখন পড়েছি তখন নিরুপায়। বলি, এখানে মাথা গোজার মতো একটা জায়গা পাওয়া যাবে কি নরহরিবাবু? কি যে বলেন, মাথা গোজার জায়গার অভাব কি? চারদিকেই মাথা গোজার জায়গা। আমি তো শ্মশানেশ্বরী কালীর থানে হাঁড়ি কাঠেও অনেক সময় মাথা গুঁজে পড়ে থাকি। সর্বনাশ! হাঁড়ি কাঠে মাথা দিয়ে শুতে হবে নাকি? আরে না না, আপনার জন্যে বোধহয় একটু ভালো ব্যবস্থাই আছে।
আপনার কথার মাথামুন্ডু বুঝে ওঠায় মুশকিল দেখছি। তা বলুন মশাই, কোথায় নিয়ে যাবেন? বেঘোরে প্রাণটাই না যায়। আগে প্রাণ খুব মজবুত জিনিস, সহজে যাওয়ার নয়। লোকটা বাক্স বিছানা নিয়ে আগু হলো। পিছনে শীতল। চোর ডাকাত না খুনে তা বুঝতে পারছে না শীতল, কিন্তু আর তো কোনো উপায়ও নেই। অন্ধকারে কি একটা দেখিয়ে যেন লোকটা বলল, এই যে ডান ধারে ডাইনির জলা দেখতে পাচ্ছেন তো? না, অন্ধকারে দেখব কি করে? তাও বটে, কথাটা খেয়াল ছিল না। এ খুব প্রাণঘাতী জায়গা মশাই। বিস্তর লোক আত্মহত্যা করেছে, বিস্তর লোককে চুবিয়ে মারা হয়েছে, বিস্তর মানুষকে কেটে ফেলে দেওয়া হয়েছে। এখন প্রায় রোজই এই জলায় বস্তাবন্দি লাশ ভুস করে ভেসে ওঠে। বাপরে, ভয় পেলেন নাকি? থাকুন কদিন চেপে, সব গা সওয়া হয়ে যাবে। চকদিহিতে থাকলে খুন যখন কোনো ব্যাপারই নয়। বুঝেছি, এখানে এসে বড় ভুল করে ফেলেছি মনে হচ্ছে। তা আপনি চললেন কোথায়? সেইটাই তো আমিও বুঝতে পারছি না। ওই যে দেখছেন বটগাছ, ওর পিছনেই চকদিহি। আমি ওই পর্যন্ত পৌঁছে দিচ্ছি আপনাকে, তারপর আপনার কপাল। মানে, এই বললেন জায়গা মতো পৌঁছে দেবেন? আগে ঠিকই বলেছি, বটতলায় সেই জায়গা। আমার কি বিষয়কর্ম নেই নাকি মশাই? দেখা যাচ্ছে নরহরি প্রতিতুণ্ডও বিশেষ সুস্থ মগজের মানুষ নয়। বটতলার ঘুপসি অন্ধকারে তার মালপত্র নামিয়ে দিয়ে বিনা সম্ভাষণে হঠাৎ কেটে পড়ল। লোকগুলো কেনই বা বেগার খাটছে আর ঘুরিয়ে মারছে তা একটুও বুঝতে পারল না শীতল। না, মদনমোহনকে ডাকাডাকি না করলেই আর নয়। তিনবার ডাকতে গিয়ে বাধা পড়েছে, কিন্তু এবার সে ডাকবেই। মনস্থির করে শীতল বুক ভরে দম নিয়ে সবে শুরু করতে যাবে, ঠিক এমন সময়, আহা, দাঁড়ান দাঁড়ান, আমি এসে গিয়েছি তো বলতে বলতে মাঝারি চেহারার একটা লোক এসে শশব ব্যস্তে তার বাক্স বিছানা তুলে নিয়ে বলে, ইস, খুব হয়রানি হয়েছে তো আপনার। শীতল গম্ভীর হয়ে বলে, আপনি কে? অধমের নাম পীতাম্বর মিস্ত্রি। শুনুন মশাই, তিনটে পাগলের পাল্লায় পড়ে আমি তখন থেকে ঘুরে মরছি। আমারও খিদে তেষ্টা আছে, আমি আর বেঘরে ঘুরতে পারবো না। সে তো বটেই, তবে কিনা চকদিহি গাঁখানাও আপনার দেখা হয়ে গেল, ঠিক কিনা বলুন? শুনুন পীতাম্বর বাবু, এই শীতে অন্ধকার আর কুয়াশার মধ্যে খিদে তেষ্টা চেপে চকদিহি গাঁ দেখার কোনো শখ আমার নেই। এবার স্পষ্ট করে বলুন তো, আপনার মতলবখানা কি? দয়া করে আমার বাক্স আর বিছানা নামিয়ে রাখুন। পীতাম্বর বোধহয় ঘ্যাস ঘ্যাস করে মাথা চুলকে নিল, তারপর বলল, হে 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 হে, মতলব খুব একটা খারাপ ছিল না আজ্ঞে, তবে বুদ্ধির দোষে অনেক সময় ভালো করতে গিয়ে মন্দও হয়ে পড়ে কি না। শীতলের খিদে পেলে মাথা ভালো কাজ করে। বরাবর খিদের মুখে সে শক্ত শক্ত অঙ্ক টক করে কষে ফেলে এসেছে, তাই খিদে চাগর দেওয়ায় তার চড়াক করে একটা কথা মনে পড়ে গেল। যতবার সে বাবা মদনমোহনের নাম করতে গিয়েছে, ততবারই হয় নীলমণি খাসনবিশ, নয় পঞ্চানন হালুই, না হয়তো নরহরি অতিতুণ্ড এবং পীতাম্বর মিস্ত্রি এসে বাধা দিয়ে হামলে পড়েছে। সুতরাং এর মধ্যেই একটা প্যাঁচ থাকার সম্ভাবনা। সে গলা খাঁকারি দিয়ে বলল, শুনুন পীতাম্বরবাবু, আপনি বা আপনারা আসলে কে তা আমার জানা নেই,
আপনাদের মতলব কি তাও বুঝতে পারছি না, কিন্তু এবার আমি আমার মায়ের ইষ্টদেবতাকে না ডেকে ছাড়ছি না। জয় বাবা ম। পীতাম্বর আঁতকে উঠে বলল, বলছি আমাদের মনীষীর মধ্যে গণ্য না করলেও চলবে, তবে আমরা তেমন খারাপ চরিত্রের নয় মশাই শীতলতপাদার। স্কুলে যে পোস্টে আপনি বহাল হলেন সেই পোস্টেই মৃগেনবাবুর ছেলে গঙ্গাপদর বহাল হওয়ার কথা ছিল, কিন্তু চাকরিটা আপনার বরাতে জুটে যাওয়ায় মৃগেনবাবু রেগে টং। তিনি হলেন চকদেহির দণ্ডমুণ্ডের কর্তা, হাতে মাথা কাটেন। অপমানটা তার হজম হয়নি কি না, তাই ঠিক করে রেখেছিলেন আপনি গায়ে পা রাখলেই দুনিয়া থেকে সরিয়ে দেবেন। সেই মতলবে পাঁচু আর গদাইকে বটতলায় মজুত রেখেছিলেন, লাশ নদীতে ভাসিয়ে দেওয়ার কথা ছিল। ওরে বাবা, একটা চাকরির জন্য খুন! তবে আর বলছি কি, ঘোরাঘুরিটা সেই জন্য করাতে হলো কি না? তা মশাই, আপনারা কারা? হে, সে আর আপনার শুনে দরকার নেই। ওই যে 20 কদম দূরে বনবিহারী বাবুর বাড়ি, ওখানেই আপনার বাসা ঠিক হয়েছে। চলুন, গরম জল থেকে গরম ভাত সবই তৈরি আছে, গেলেই হয়। খুব চিন্তিতভাবে শীতল বনবিহারীর বাড়ি পর্যন্ত হেঁটে গিয়ে দাওয়ায় উঠে হঠাৎ বলেন, আচ্ছা, বাবা মদনমোহনকে আপনাদের এত ভয় কেন বলুন তো? বলেই হাঁ হয়ে গেল শীতল। চোখের সামনে থেকে জলজিয়ন্ত লোকটা যেন ফুস করে বাতাসে মিলিয়ে গেল। দাওয়ার উপর তার বাক্স আর বিছানাটা পড়ে আছে শুধু। এতক্ষণ শুনছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্প চকদিহির তেনারা।